মিঠু রায়ের লেখা গল্প গর্ভধারিণী। হারু, ও হারু, এলি এলি তুই? হারু, ও হারু, সাধনকে ফোন করেছিলি? একটানা শুরু করে ডেকে চলে মতিবালা দেবী। তার এই অনবরত ডাকে খুব বিরক্ত হয় অনিমা। এই শুরু হলো ঘ্যানঘেনে বুড়ির ব্যাঙের ডাক। সারাদিনের পর মানুষটা সবেমাত্র খেটে খুঁটে বাড়ির মধ্যে এলো, তাকে একটু বসতে দেবে না গো বুড়িটা? অন্ধ পুত্র স্নেহ মরণকালে যেন উপচে পড়ছে। আর কতদিন যে জ্বালাবে কে জানে। ভগবান যে একে ডেকে নেয় না কেন কে জানে। রাগে গজগজ করে চলে অনিমা। স্ত্রী অনিমার কথার মৃদু প্রতিবাদ করে ওঠে হারাধন। আহ অনু, ছাড়ো না, মানুষটার কদিনই বা বাঁচবে, ছেড়ে দাও না। স্বামীর কথায় ফোঁস করে ওঠে অনিমা। এখন অনেক দিন বাঁচবে বুড়ি, যত পাপ করেছে তার ভোগ হবে না? আজ 2 বছর বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছে। বিছানায় পেচ্ছাপ, বিছানাতেই পায়খানা। তুমি আর কতক্ষণ বাড়িতে থাকো? সব পরিষ্কার আমাকেই করতে হয়। তবে তোমার মায়ের সাথে সাথে আমারও পাপের ভোগ চলছে। ও বুড়ি মরবে না, আমি মরে যাব দেখো। অনিমার প্রলাপ শুনতে শুনতে মায়ের ঘরের দিকে হাঁটা দেয় হারাধন। তাদের স্বামী স্ত্রীর এই বাক্যালাপ তার মায়ের কানে পৌঁছায়নি। সে একমনে ডেকেই চলেছে, হারু, অ হারু, অ হারু, হারু। বাড়ির মূল ঘরগুলো পেরিয়ে, মাঝে উঠোনটা পেরিয়ে বাড়ির বাইরের দিকে আজ 1.5 বছর হলে একটা ঘর তুলে দিয়েছে হারাধন। সেখানে তার মায়ের জন্য একটা খাট রেখেছে, সিলিং ফ্যান টানিয়ে দিয়েছে এবং একটা ছোট বাথরুম বানিয়ে দিয়েছে। এই ঘরে এখন মতিবালা দেবী থাকে। আজ টানা 2 বছর ধরে শয্যাশায়ী সে। ম্যাসিভ স্ট্রোকে পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। বিছানাতেই সারাদিন শুয়ে থাকে। শুয়ে শুয়ে সারাদিন অনিমাকে শুধু ডেকে যায়। অনিমা একটু আসতে দেরি করলে বা না এলে শুরু হয়ে যায় মতিবালা দেবীর গালিগালাজ। সারাদিন ধরে শুয়ে শুয়ে ওকে গালাগালি দিতে থাকে বুড়ি। শরীর প্যারালাইজড হলে কি হবে? গলার জোর যেন শতগুণ বেড়ে গেছে বুড়ির। বিছানা ভিজিয়ে অসহায় অবস্থায় বুড়ি আজকাল নিজেকে, কখনো বা নিজের ভাগ্যকে, কখনো বা ভগবানকে, কখনো নিজের 2 ছেলে সাধন ও হারাধন, 2 বৌমা প্রতিমা ও অনিমা এবং মেয়ে মিনতিকে অঝরে গালিগালাজ করে চলে। হারাধন ধীরে ধীরে মায়ের ঘরে এসে ঢোকে। আসতেই একটা দুর্গন্ধ নাকে এসে ঢোকে তার। পায়খানা পেচ্ছাপ করে তার উপরে শুয়ে আছে তার মা। কোনো রকমে মুখটা বাড়িয়ে এসে বলে, ডাকছিলে কেন? বিরক্ত মতিবালা দেবী বলে, দেখ দেখ হারু, তোর বউ আমাকে কেমন রেখেছে দেখ। সেই সন্ধ্যা থেকে ডেকে ডেকে গলা শুকিয়ে গেল, এদিকে পা মারায়নি তোর পটের বিবি। বলি, শাউরিরের সেবা করা তো বউয়ের কর্তব্য, তা তোর বউকে কে বোঝাবে? আবার সেই অনুর নামে অভিযোগ। এত বছরেও তোমার স্বভাব পরিবর্তন হলো না। বিছানায় 2 বছর ধরে মরার মতো পড়ে আছো, তবু অনুর নামে অভিযোগের শেষ নেই তোমার। যাকে দিনরাত এত গালাগালি দিচ্ছ, সে ছাড়া তোমার মুখে জল দেয় কে? তোমার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে কে? তোমার আদরের বড় ছেলে বৌমা সাধন প্রতিমা কোথায়? তোমার আদরের মেয়ে জামাই মিনতি ও সুবীর কোথায়? তারা তোমাকে চোখে দেখা দেখতে আসে? আমাদের চোখের সামনে তোমাকে ফেলে দিয়ে তারা বেশ তো দূরে সরে গেছে। গত 1 বছরে কেউ একবারও দেখতে আসেনি। একা অনু কত করবে বলতে পারো? ক্ষোভে বলে ফেলে হারাধন। বুড়ি তখন চিৎকার করে কাঁদছে, কেউ আমাকে ভালোবাসে না, আমার অসময়ে কেউ আমাকে দেখে না। তাহলে আমি এতগুলো ছেলে মেয়ের জন্ম দিয়েছি কেন? হে ভগবান, তুমি এদের বিচার করো। এদেরও যেন শেষ বয়সে এই রকম ভোগ হয়। ঠাম্মার এই গালিগালাজ ও অভিশাপ এমএ পাঠারা তো বুবাইয়ের কানে বিষ লাগে। ঠাম্মাকে 2 চোখে দেখতে পারে না সে। বুড়িটা যে কেন মরে না মনে মনে সে ভাবে। জন্ম থেকেই এই মহিলার দরজার লুক দেখে আসছে বুবাই। কখনো ঠাম্মার কাছে স্নেহ ভালোবাসা কিছু পায়নি। একান্নবর্তী সংসারে প্রবলভাবে নিজের রাজত্ব চালাতো মতিবালা দেবী, তার ঠাকুরমা। ছোট থেকে সে দেখেছে তার মা যেন তার ঠাকুরমার 2 চোখের বালি। একদম দেখতে পারে না বুড়ি তার বাবা মাকে। পরবর্তীকালে বড় হয়ে বুঝেছে এই বুড়ি ভীষণভাবে একচোখা। কলকাতায় গান ফ্যাক্টরিতে কর্মরত তার বড় জেঠু সাধনের প্রতি অন্ধ ভালোবাসা তার ঠাকুরমার। জেঠুর ছেলে সৌমত ঠাম্মার নয়নের মণি, আর সে 2 চোখের বিষ। কথায় কথায় তার গালে চর থাপ্পড় মারত ঠাম্মা, আর নোংরা নোংরা গালিগালাজে ভূষিত করত তার মাকে। বড় হয়ে বুবাই জেনেছে
তার বাবা মায়ের অপরাধ নিজেদের পছন্দে বিয়ে করা। এই কারণে কথায় কথায় কটূক্তি হজম করতে হতো তার বাবাকে। তার শৈশব এই ভয়ঙ্কর পরিবেশে কেটেছে। তখন তার মা বাবাকে প্রায়ই বলতো তাদেরকে কোথাও একচিলতে বাড়ি ভাড়া করে রাখার জন্য, কিন্তু তার বাবা একটা ছোট অফিসের সামান্য কেরানির চাকরি করত, তাই তার পক্ষে তখন বাড়ির বাইরে যাওয়া সম্ভব হয়নি। দিন রাত চোখের সামনে নিজের স্ত্রী অনিমা ও ছেলে বুবাইকে অসহায়ের মতো নিজের মায়ের হাতে লাঞ্ছিত অপমানিত হতে দেখেছে হারাধন। মাকে বলতে গেলেই তার মা বলতো, এটা আমার বাড়ি, তোমার স্ত্রীর অসুবিধা হলে তোমরা অন্য কোথাও চলে যাও। এমনিতেই বউকে নিয়ে বাইরে বাড়ি ভাড়া করে রাখার মূরত তোমার নেই, তা এত বড় বড় কথা কেন? এ বাড়িতে থাকতে হলে তোমার বউকে এ বাড়ির দাসীর মতো থাকতে হবে, আমার হুকুমে চলতে হবে। বড় বৌমা কত ভালো, আর তুমি কোথা থেকে একটা অজাতের মেয়ে ধরে এনেছো? আমার জীবনটা তেতো করে দিল গো। ঠাকুরমার এসব কথার প্রতিবাদের ভাষা ছিল না তার বাবার কাছে। বুবাই আড়ালে তার বাবাকে তার মায়ের হাত ধরে কাঁদতে দেখেছে, বলতে শুনেছে, আমায় ক্ষমা করো অনু, আমার মতো একটা অপদার্থ লোক তোমাকে বিয়ে করে তোমার জীবনটাই নষ্ট করে দিল। তোমাকে সুখ তো দূরের কথা, সম্মানটুকু দিতে পারলাম না, এতই অযোগ্য আমি। অন্যদিকে তার মা কেঁদে বলতো, না গো, তুমি বিয়ে না করলে আমি কোথায় যেতাম? কাকু কাকিমা তো সেই দোজবরে লোকটার সঙ্গে বিয়ে দিয়ে দিত, তার চেয়ে এই ভালো। তোমার মা আমাকে যত শাস্তি দিক, অপমান করুক, দিনের শেষে আমার কাছে তুমি তো আছো, বুবাই আছে, আমার আর কি চাই? বাবা মায়ের গোপন কান্নাগুলো শুনে শুনে বড় হয়ে উঠেছিল সে। তারপর সেদিন তো সব ধৈর্যের বাঁধ ভাঙল, যখন স্কুল থেকে হঠাৎ টিফিনে বাড়ি ফিরে এসে দেখল ঠাম্মা তার মায়ের চুলের মুঠে ধরে দেওয়ালে ঠুকে মারছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে তার ঠাম্মাকে জোরে ধাক্কা দেয়, ঠাম্মা পড়ে যায়। পরে এই ঘটনা নিয়ে তার ঠাম্মা তুলকালাম কাণ্ড করে। ছোট্ট বুবাই ঠাম্মার গায়ে হাত দিয়েছে, তাকে মেরেছে। এ খবর পেয়ে তার জেঠু জেঠিমা পিসি পিসেমশাই সবাই দৌড়ে চলে আসে। ছেলেকে কুশিক্ষা দেওয়ার জন্য প্রচণ্ড অপমানিত হতে হয় তার বাবা মাকে। তার মা হাত জোর করে সকলের পায়ে পড়তে থাকে, কিন্তু তার ঠাম্মার মন গলে না। সেই দিনই জেঠু পিসি ঠাম্মা সকলের সিদ্ধান্ত মতো তাকে তার মাকে নিয়ে বাড়ি ছাড়ে তার বাবা। তারপর তাদের জীবনে আসে কঠিন কঠোর জীবন সংগ্রাম। দীর্ঘ 10 বছর কষ্টের পর তার বাবা সম্পূর্ণ নিজের চেষ্টায় ও পরিশ্রমে তাদের মাথা গোঁজার এই 2 কামরার বাড়িটা বানিয়েছে, আর তার মা সম্পূর্ণভাবে তার বাবার পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে। বিষম জেদেও বাবা মায়ের চোখের জল মুছতে সেও পড়াশোনাটাকে পাখির চোখ করে নিয়েছে। স্কুলে কলেজে সব জায়গায় অত্যন্ত ভালো রেজাল্ট করে বর্তমানে সে ইংরেজিতে মাস্টার্স করছে, সাথে সাথে একটা কোচিং সেন্টারও পড়ায়। বর্তমানে তাদের সংসারে অনেকটা স্থিতাবস্থা এসেছে। ও বাড়ি আর এ বাড়ির মাঝে 2 পাড়ার তফাৎ। নতুন বাড়িতে এসেও তারা শান্তিতে থাকতে পারেনি। মাঝে মাঝে তার ঠাকুরমা মতিবালা দেবী এসে নিজের মাতৃত্বের দক্ষিণা নিয়ে গেছেন এবং পাড়া কাঁপিয়ে বৌমা নাতিকে ইচ্ছামতো গালিগালাজ করে গেছেন। মায়ের ভরণ পোষণ এবং দেখাশোনা ছেলেদের অবশ্য কর্তব্য। তোমার দাদা প্রতি মাসে 5,000 টাকা আমাকে পাঠায়, তুমিও আমাকে 5,000 টাকা করে সংসার খরচ দেবে। অত টাকা আমি কোথায় পাবো মা? আমি কি দাদার মতো বড় চাকরি করি? তাছাড়া আমার ছেলের পড়াশোনা, বাড়ি ভাড়া আছে, আমি আমার সাধ্য মতো দেব। ছোট ছেলে হারাধনের কথা শুনে আরম্ভ হয়ে যেত মতিবালা দেবীর বিলাপ। পাড়া প্রতিবেশী সকলকে শুনিয়ে শুনিয়ে বলতেন, মাকে দেখে না, মায়ের হাত খরচ দেয় না, এ কেমন ছেলে পেটে ধরেছি আমি? এর চেয়ে আমার সাধন অনেক ভালো। ছোটটা একদম অমানুষ তৈরি হয়েছে, সবই ডাইনির পরামর্শে। তারপর থেকে প্রতি মাসে 2,000 টাকাও পুজোয় শাড়ি মায়ের হাতে দিয়ে আসতো হারাধন। আর তারপরে এলো সেই দিন, হঠাৎ কলতলায় পড়ে গিয়ে স্ট্রোক হয় মতিবালা দেবীর। ওপাড়ার ছেলেরা এসে ওদের বাড়িতেই খবরটা দেয়। অনিচ্ছা সত্ত্বেও দৌড়াতে হয় বুবাইকে। ঠাম্মার বিপদ বলে কথা। হাসপাতালে ভর্তি করে সেও তার বন্ধুরা। সেখান থেকে জেলা হাসপাতালে রেফার করা হয়। সঙ্গী সেই বুবাই ও তার বাবা মা। জেলা হাসপাতালে এসে পৌঁছয় তার জেঠু পিসি। জেঠুর ছেলে সৌম্য আসেনি। 3 দিন পর জ্ঞান ফেরে মতিবালা দেবীর। চোখ খুলে প্রথমেই বলে, সাধন, সাধন, বাবা এসেছিস? সৌম্য কোথায়? সৌম্যকে দেখব। হাসপাতালের কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে বুবাই ও তার বাবা। এরপর সমস্যা মতিবালা দেবী কোথায় থাকবে। প্রথমেই মিনতি বলে দেয়, আমার তো শ্বশুরবাড়ি আছে, আমি আগামীকালই চলে যাব। এখন এটা তোদের সমস্যা, তোরা 2 ভাই বুঝে নে।
বড়দা সাধন বলে, আমার তো কলকাতায় ফ্ল্যাট, সেখানে আমি মাকে নিয়ে যেতে পারবো না। হারু, তুই মাকে তোর কাছে নিয়ে রাখ, আমি আমার ভাগের টাকা পাঠিয়ে দেব। এ কথা শুনে প্রবল প্রতিবাদ করে হারাধন এবং বুবাই দুজনেই। হারাধন বলে, একদমই নয়, তুমি মায়ের বড় ছেলে, তুমি মাকে তোমার ওখানে নিয়ে যাও, আমরাও বরং আমাদের ভাগের টাকা দিয়ে দেব। ওদিকে বুবাইয়ের বড় জেঠিমা ও সৌম্য কেউ এই বুড়িকে নিয়ে যেতে রাজি নয়। অগত্যা মতিবালা দেবীকে তার নিজের ঘরে রেখে একজন কাজের লোক ও রান্নার লোক ঠিক করে দিয়ে কলকাতায় কেটে পড়ে তার বড় ছেলে। কথা হয় ছোট ছেলে হারাধন ও বুবাই সময় কেড়ে প্রতিদিন এ বাড়িতে এসে তাকে দুবেলা দেখে যাবে। এইভাবে 5 মাস কাটার পর বিপত্তি শুরু হয়। কাজের মেয়ে কাজ ছেড়ে দেয়। কে সারাদিন বুড়ির পায়খানা পেচ্ছা পরিষ্কার করবে? এদিকে ফোনে বারবার খবর দিল, আর মায়ের ছায়া মারায় না মতিবালা দেবীর বড় ছেলে এবং মেয়ে মিনতি। ওদিকে বুড়ি পায়খানার উপর শুয়ে আছে। পাড়া প্রতিবেশীরা সব কটূক্তি করছে। সব শুনতে হয় হারাধন ও তার ছেলে বুবাইকে। চোখের সামনে নিজের মায়ের এই দুর্ভোগ দেখতে না পেরে বাধ্য হয়েই তাকে এ বাড়িতে নিয়ে আসে হারাধন। আর স্বামীর মুখ চেয়ে এই পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও বুড়ির সেবা যত্নের ভার নিতে হয় সেই অনিমাকেই। কারণ গ্রামে টাকা দিলেও পায়খানা পরিষ্কারের আয়া পাওয়া যায় না। এতে অবশ্য মন পাওয়া যায় না বুড়ির। সবসময় এখনও অনিমাকে গালিগালাজ দিতে থাকে। হারাধন, অনিমা, বুবাই এদের সবার মনে হয় এরপর মতিবালা দেবী মরে গেলে খুব ভালো হবে। তারা যেন মুক্তি পায় লোকলজ্জার লোকের কথাবার্তা থেকে। লোকে বলে মা বাবার সেবা যত্ন ছেলে মেয়ের অবশ্য কর্তব্য, কারণ মা গর্ভধারিণী, তার ঋণ কখনো শোধ করা যায় না, প্রাণ থাকতে তাকে কাঁদাতে নেই। এই রকম অনেক কথা, অনেক উপদেশ বাণী কিন্তু হারাধন অনুভব করে, কখনো কখনো বুবাইয়ের কাছে বলেও ফেলে। সবাই শুধু একদিক দিয়ে ছেলে মেয়ের সমালোচনা করে, তাদের সবসময় বাবা মায়ের প্রতি কর্তব্যের কথা বলে চলে। কিন্তু বাবা মায়ের তো সন্তানের প্রতি কর্তব্য আছে, দায়িত্ব আছে। শুধু গর্ভধারণ করলেই আর জন্ম দিলেই মা হওয়া যায় না। সুমাতা হতে প্রতি পদে তা প্রমাণ করে দেখাতে হয়। আমাদের শাস্ত্রে আছে মাতৃদেব ভব, অর্থাৎ মাতা আপনি দেবতা হয়ে উঠুন। মা নিজে দেবতা হবে, তাহলেই তো মায়ের প্রতি সন্তানের ভক্তি ভালোবাসা জন্মাবে। কিন্তু ভগবান আমাকে জন্ম থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। আমার মা সবসময় কেন যে এত দাদার প্রতি পক্ষপাতিত্ব করে, আমাকে একটুও ভালোবাসে না, তা বুঝলাম না। যাই হোক বুবাই, উনি আমার মা তো, তাই আমি মন থেকে না হলেও, ভালোবেসে না হলেও কর্তব্যের খাতিরে ও সেবা যত্নটুকু করছি। আর তুমিও চেষ্টা করো নিজের কর্তব্য করতে। ওদিকে তখনও বুড়ি এক নাগারে ডেকে চলেছে, হারু, হারু, সাধনকে ফোন করলি বাবা? সাধন কবে আসবে? সৌম্য দাদুভাইকে যেন নিয়ে আসে। কতদিন সৌম্যকে দেখিনি, বড্ড দেখতে ইচ্ছে করছে। হারু, হারু, করলি? ফোন করলি? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।